টুথপেস্ট। এতে আছে 70টি গুণ সমৃদ্ধ মিসওয়াক গাছের খাঁটি নির্যাস, যার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ক্যাভিটির সাথে যুদ্ধ করে দাঁতের সমস্যাকে দূরে রাখে। এই না, তাই নিয়মিত ব্যবহার করুন ডাবর মিসওয়াক টুথপেস্ট। দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই। এক্ষেত্রে মমতাজ গোল্ড নাম্বার 1 বিউটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় পয়েন্ট প্যাকেজ, যা মেয়েকে মান রাখে অটুট আর উন্নত নগর দিতে সুন্দর ডিজাইনের নিশ্চয়তা। মমতাজ গোল্ড নাম্বার 1 বিউটি সবার প্রথম পছন্দ। এখানে কে দুধ খেতে চাচ্ছে না? কি এক্সামে সেঞ্চুরি চাই তো? আমি কি করে সেঞ্চুরি করি জানো? ছোটবেলা থেকে আজ রোজ ব্রেকফাস্টে ডানোমাস রোজ খাই, তার পারফরমেন্স হয় ফাটাফাটি। রোজ ব্রেকফাস্টের সাথে 1 গ্লাস ডানো মনোযোগ বাড়ায়, মেমোরি ইমপ্রুভ করে আর স্কুলে ওদের রাখে সুপার অ্যাক্টিভ। এই চ্যান, আজ সকালে ডানো খেয়েছো তো? আমার স্বপ্নের একটা বড় অংশ জুড়ে আছে নিজাম মেহেদি। উৎসব মানে আমার চাই নিজাম অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কারণ নিজাম মেহেদির রং হয় গাঢ়, রং ছড়ে না বলে ডিজাইন হয় নিখুঁত। নিজাম অ্যাক্টিভ গোল্ড মেহেদি, গাঢ় রং সাথে দেশি বিদেশি ডিজাইন। গাঢ় রঙে দারুণ ডিজাইন, আমার খুবই প্রিয় নিজাম অ্যাক্টিভ গোল্ড মেহেদি। আমার মেহেদি ওখানে উঠার চেষ্টা করেছে, ফিরে আসে সম্ভব না। চলুন আমি আছি আপনার সঙ্গে। কিন্তু সবাই তো বলে ওখানে পৌঁছানো সম্ভব না। কেউ যদি বলে সম্ভব না বা পারবেন না, তার অর্থ তিনি তার জীবনের সাথে পারেননি। তার মানে এই না যে আপনিও পারবেন না, আপনি পারবেন যদি আপনার ইচ্ছা আর উদ্যোগ থাকে। আছে একটু সমর্থন পেলে মানুষ তার ইচ্ছা আর উদ্যোগের জন্য পৌঁছাতে পারে যে কোনো উচ্চতায়। আপনার সকল উদ্যোগের সেই সমর্থনটুকু দেওয়ার জন্য পাশে আছে প্রিমিয়ার ব্যাংক, বিকজ উই কেয়ার। যখন কেউ ছিল না তখন একা ছিলাম। এলাকার একজন একদিন বলেই ফেলল, স্ক্রু মনে হয় সব গেছে, সাইকেলের হেলমেট, গেঞ্জি আমার বুক পকেট, কিন্তু ভেতরে কে যেন একজন বারবার বলছিল এইটাই রাস্তা, এইটাই রাস্তা। তারপর একজন দুজন করে বাড়তে বাড়তে একদিন অবাক হয়ে দেখলাম আমরা অনেকজন হয়ে গেছি। মুখে বাতাসের ঝাপটা লাগলে কেমন লাগে আমরা জেনে গেছি। শুরুটা কঠিন, তাই বলে তো থেমে থাকা যায় না। বাধা আছে শক্তি, তবে তার চেয়ে বড় মানুষের বাধা বেরোবার শক্তি। সেই শক্তি এবার আরো বাড়াবো। চলো বহুদূর গ্রামীণ ফোন। আপনাদের সাথে আছে আমি মঞ্জুরুল মতিন। আপনারা জানেন আজকে জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মামলার রায় দেওয়া হচ্ছে এবং সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকাল 11টার দিকে শুরু হয়েছে এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে যে 243 পৃষ্ঠার মূল রায়, তার সারসংক্ষেপ 75 পৃষ্ঠায় সেটি পড়ে শোনানো হবে। একে একে 3 জন বিচারক এটিএম ফজলে কবিরের নেতৃত্বে রায়গুলো পড়ে শোনাচ্ছেন এবং তার শেষ ভাগে আপনারা জানেন আদেশের অংশে আমরা আসলে জানতে পারবো যে এই রায়ের ফলাফল কি হচ্ছে, বিচারের ফলাফলে আসলে কতটুকু সাজা পাচ্ছেন কি পাচ্ছেন না গোলাম আজম। এই রায়টিকে নিয়ে এরই মধ্যে গতকালকে হরতাল দেখেছে জামাত ইসলামী। আজকে সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে এই হরতালটি পালন করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় মিরপুর এবং চাঁদাবাদে কিছু সংঘর্ষের খবর আমরা পেয়েছি। এর বাইরে ঢাকার বাইরে 3 জনের মারা যাওয়ার খবর পেয়েছে। এর মধ্যে 2 জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে জামাত শিবির। এর বাইরে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করা হয়েছে, এই পর্যন্ত খবর পাওয়া গেছে। এই আপনারা জানেন যে সর্বমোট 5টি অভিযোগ রয়েছে এবং সেই 5টি অভিযোগের ভিত্তিতে আজকে রায় দেওয়া হচ্ছে। এদিকে বিএনপি একটি ব্রিফিং দিয়েছে তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে, সেই ব্রিফিং এর খবরটি আপনাদেরকে এখন জানাবো। সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র কাউন্সিলরদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী জনগণকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন। আজ এমন প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা বলেন।
সিটি নির্বাচনে বিজয়ী মেয়রদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পরাজয় মেনে নিতে না পেরেই সরকারের তরফ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে। সরকারকে তাদের এমন আচরণ পরিহার করে অবিলম্বে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান রেজভী। প্রধানমন্ত্রীর সরকার এবং তার দল তার সম্পূর্ণরূপে মহিলা দ্বারা আচ্ছাদিত, ওই কারণে তিনি নিজের দুর্নীতিটি দেখতে পাচ্ছেন না, যার কারণে অন্যের দিকে বারবার তিনি অঙ্গুলি নির্দেশ করেন, সমালোচনার টোপ ছাড়েন, কিন্তু এইবার তিনি সরাসরি প্রতিপক্ষ করেছেন জনগণকে। গোলাম আজমের প্রসঙ্গে ফিরছি, আমি যেমনটি বলছিলাম যে মোট 5 ধরনের অভিযোগ করা হয়েছে এবং তাতে 61টি ঘটনার কথা বলা হয়েছে। প্রথম অভিযোগটি হচ্ছে ষড়যন্ত্রের, এবং সেখানে 1971 সালের 4 এপ্রিল গোলাম আজম সহ অন্যান্যরা সামরিক আইন প্রশাসক টিকা খানের সাথে দেখা করে একটি শান্তি কমিটি গঠন করার ব্যাপারে বৈঠক করেন এবং সেখান থেকেই আসলে গণহত্যার ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগটি পরিকল্পনা, এবং সেখানে বলা হয়েছে যে 9 এপ্রিল গোলাম আজম এবং অন্যান্যরা ঢাকায় 140 সদস্যের নাগরিক শান্তি কমিটি গঠন করেন এবং এই শান্তি কমিটির নেতৃত্বে গণহত্যা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরপর 3 নম্বর যে অভিযোগটি করা হয়েছে সেটি হচ্ছে নানা ধরনের উস্কানি দেওয়া আগে এবং তার যুদ্ধের সময় 9 মাসে তিনি বিভিন্ন সময়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, এবং তিনি দেশের সাধারণ মানুষকে নানাভাবে আক্রমণ করার ব্যাপারে পাক বাহিনীকে উস্কানি দিয়েছেন, এমন বক্তব্য করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। এর বাইরে বিভিন্ন ধরনের সম্পৃক্ততার অভিযোগ এসেছে, এটি তার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ, এবং সেখানে বলা হয়েছে যে 23টি ঘটনা তুলে ধরে গোলাম আজম সহ অন্যান্যরা 71-এর 4 এবং 6 এপ্রিল টিকা খানের সাথে দেখা করে তাকে সহযোগিতার আশ্বাস দেন এবং এরপর বিভিন্ন সময়ে শান্তি কমিটি গঠন করার মাধ্যমে এবং রাজাকার আল-বদর বাহিনী গঠন করার মাধ্যমে গণহত্যা এবং নির্যাতনের সহায়তা করেছেন। এর বাইরে একটি অভিযোগ রয়েছে সরাসরি হত্যা এবং নির্যাতনের, সেটি হচ্ছে সিরু মিয়া এবং তার ছেলেকে হত্যার ব্যাপারে। সেখানে বলা হয়েছে একটি চিঠি দিয়ে তিনি পাক বাহিনী এবং রাজাকার আল-বদর কমান্ডারদেরকে বলেছিলেন এই দুজনকে হত্যা করার জন্য। এই হচ্ছে মোট 5টি অভিযোগ যেগুলো দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে, এবং এ ব্যাপারে প্রসিকিউশন 17 জন সাক্ষী দিয়েছে, এর মধ্যে 7 জন হচ্ছেন জব্দ তালিকার সাক্ষী, এবং এর বাইরে মুনতাসির মামুন, সুলতানা কামাল সহ অনেক প্রথিতযশা ব্যক্তি তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এবারে হরতালের খবর আমরা জানার জন্য আপনাদেরকে নিয়ে যাব পল্টনে। আপনারা জানেন এই রায় ঘোষণার তারিখের প্রতিবাদেই জামাত ইসলাম সারা দেশে হরতাল ডেকেছে। পল্টনে রয়েছেন সহকর্মী মাসুল খান। মাসুল, আপনি কেমন দেখছেন হরতালের অবস্থা? আমি সকাল থেকে পল্টন, মতিঝিল আশপাশের এলাকাগুলোতে হরতালের পরিস্থিতি দেখেছি। তোমাদের আপনি যদি একটু আমার পেছনটা দেখেন, যে অধিকাংশ গাড়ি কিন্তু এখন সিএনজি এবং কিছু রিক্সা চলাচল করছে। ব্যক্তিগত যে পরিবহন, এটার সংখ্যা যেমন কম, গণপরিবহনও কিন্তু একেবারেই কম। এবং আজকের যেই ইস্যুতে হরতালটি ডাকা হয়েছে জামাতের সাবেক আমির গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের মামলায়, তো এটা আসলে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে যেই রায় আসুক না কেন তারা আশঙ্কা করছে যে এক ধরনের বিশৃঙ্খলা এবং নাশকতা হয়তো ঘটতে পারে। এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় যে ধরনের নাশকতার খবর পাওয়া যাচ্ছে, তো মানুষ কিন্তু কম বেরোচ্ছেন, এবং এই কারণে কিন্তু গণপরিবহনগুলো কম, ব্যক্তিগত পরিবহনগুলো নিয়ে মানুষ বেরোচ্ছেন না। তখন আসলে মামলার চূড়ান্ত রায়ের দিকেই মানুষের নজর, যে সেই রায়ের পরে যারা আজকে হরতাল ডেকেছেন তাদের পিকেটিং এর ধরনটা হয়তো কিছুটা পরিবর্তিত হতে পারে। 2-1টি জায়গায় পিকেটিং করলেও এই মতিঝিল পল্টন এলাকায় কিন্তু তারা কোনো পিকেটিং করেননি, তারা কোনো ধরনের গাড়ি ভাঙচুর করে, এবং সকালের দিকে তারা বেশি করে পিকেটিংটা করেছেন। এখন যারা পিকেটিং করবেন বা যারা হরতালটা দেখেছেন তারাও হয়তো রায়ের দিকে অপেক্ষা করছেন, রায়ের পরে হয়তো তারা নতুন কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের হামলার ঘটনা ঘটান কিনা, এটাই তাকিয়ে আছে সাধারণ মানুষ। তো এর আগে বেশ কয়েকটা হরতাল আমরা যেটা দেখেছি যে গণপরিবহন এবং অনেক ব্যক্তিগত পরিবহনও কিন্তু বেরিয়েছে এবং মানুষজন কিন্তু বেরিয়েছেন। তো আজকে হিসাবটা একটু অন্যরকম। আজকের ব্যাপারটা যেহেতু অনেক বড় একটা রায়ের ব্যাপার, এবং যাদের বিরুদ্ধে রায়টা যাবে তারা হয়তো
বড় ধরনের একটা প্রতিবাদ বা বড় ধরনের একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন। এই জন্য মানুষ এখন পর্যন্ত বসে আছেন, তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রায়ের পরে হয়তো বোঝা যাবে যে আসলে কোন দিকে যায়। গোটা শহরেই তো বেশ বাড়তি নিরাপত্তা দেখা যাচ্ছে। এর আগে আমরা সহকর্মী মাসুদুল নবীর সাথে কথা বলেছি, তিনি ফার্মের থেকে আমাদেরকে জানিয়েছেন যে বেশ বেশি ধরনের উন্নতি নিয়েছে, নিরাপত্তা নেওয়া হয়েছে। এবারে ট্রাইব্যুনালকে ঘিরেও বেশ কড়া নিরাপত্তা রয়েছে। তো আপনি যেখানে আছেন, আপনি কি এই বাড়তি নিরাপত্তার ব্যাপারটি দেখতে পাচ্ছেন? বাড়তি নিরাপত্তা সব জায়গাতেই, আমি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি যে পুলিশ আছে, সেটা বাড়তি কিন্তু খুব বেশি নিরাপত্তা বা খুব বেশি পুলিশ কিন্তু নাই। হয়তো কিছুক্ষণ পরপর সাজোয়া যান নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে এবং ভ্রাম্যমাণ পুলিশও কিছুক্ষণ পরপর ঘুরছে, র্যাব সদস্যরাও কিছুক্ষণ পরপর মোতায়েন রয়েছে। এবং আমি যে জায়গাটাতে আছি এটা আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি, যে স্বাভাবিকভাবে এখানে বেশ কিছু পুলিশ সদস্য রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এছাড়া পল্টন মোড়ে মতিঝিল এলাকাতেও আমি বেশ কিছু পুলিশ সদস্য দেখেছি। তো আজকে যেহেতু ট্রাইব্যুনাল একটা গুরুত্বপূর্ণ রায়, সেই এলাকাতেই কিন্তু অধিক পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং সকালের দিকটাতে আমি যেটা দেখেছি যে মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি অনেক বেশি ছিল। তো বেলা বাড়ার সাথে সাথে সেটার পরিমাণটা হয়তো কমে গিয়েছে, আবার হয়তো রায়টা যখন হয়ে যাবে দুপুরে ঠিক পর সেই সময় হয়তো পুলিশ বাহিনী বা নিরাপত্তা কর্মীদের সংখ্যা হয়তো আরো বাড়ানো হতে পারে। ধন্যবাদ আপনাকে। মাসুদ খান পল্টন থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। তিনি জানালেন যে বেলা বাড়ার সাথে সাথে খানিকটা স্বাভাবিক হয়েছে, তবে এক ধরনের চাপা উত্তেজনা রয়েছে সব ঘিরে। এবারে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহীতে, সহকর্মী সোহরাব হোসেন আছেন সেখানে। সোহরাব, এর আগে আপনার সাথে কথা হয়েছিল এবং বলছিলেন যে মোটামুটি কড়া হরতালই হচ্ছে। তো এখন বেলা বাড়ার সাথে সাথে আপনি কেমন দেখছেন রাজশাহীর অবস্থা? আসলে হরতালের পরিস্থিতি বলতে একেবারে স্বাভাবিক। রাজশাহীর হরতালের পরিস্থিতি আমি এর আগেও যেমনটি বলছিলাম যে আমি নগরের ঠিক আলুপট্টি মূল শহরে দাঁড়িয়ে আছে এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন হয়তো ছোটখাটো যানবাহনগুলো চলাচল একেবারে স্বাভাবিক এবং রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা অন্যান্য দিনের মতো একেবারে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে একটি বিষয় সেটি হলো যে হরতালের চেয়ে এখন রাজশাহী সাধারণ মানুষের কাছে সবচেয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোলাম আজমের রায়। এবং এই গোলাম আজমের রায় আসলে কি হবে এবং এই রায়ের পরবর্তীতে রাজশাহীতে এর আগে যেমন 4টি রায় ঘোষণার পরপরই আমরা যেমনটি দেখেছিলাম রাজশাহীতে বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টি হয়েছিল, সেই নাশকতা সৃষ্টি হয় কিনা এই নিয়েও রাজশাহীবাসীর মধ্যে একটা উৎকণ্ঠা এবং উদ্দীপনা কাজ করছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সেটি হলো এই কিছুক্ষণ আগে গোলাম আজমের রায় এবং গোলাম আজমের ফাঁসির রায়ের জন্য ফেব্রুয়ারির দিকে রাজশাহীতে যে গণজাগরণ মঞ্চ আমরা দেখতে পেয়েছিলাম, সেই গণজাগরণ মঞ্চ আবার জাগরিত হয়ে তারা নগরীর আলুপট্টি থেকে তারা একটি মিছিল বের করে এবং তারা 0 পয়েন্টে গিয়ে তারা মানববন্ধন করে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে হচ্ছে তাদের একটাই দাবি, সেটা হলো যে গোলাম আজমের ফাঁসি এবং ফাঁসির দাবি পেলেই তারা মনে করছেন মুক্তিযোদ্ধার সহ দেশের সকল মানুষ আসলে সন্তুষ্ট হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারিয়েছিল তাদেরও আপনার অনেকটা শান্তি হবে, এমনটাই তারা মনে করছেন। সোহরাব, আমরা তো এর আগে রাজশাহীতে বেশ বড় ধরনের শিবিরের উপস্থিতি দেখেছি এবং বেশ বড় ধরনের নাশকতাও তারা করেছে এর আগে। তো এই রায়কে ঘিরে তাদের কি কোনো প্রস্তুতি আপনার চোখে পড়েছে? আসলে এখন পর্যন্ত তাদের কোনো প্রস্তুতি আমরা লক্ষ্য করছি না। এর আগের যে রায়গুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম যে রায় ঘোষণার পরপরই নগরীর বিভিন্ন জায়গায়, মূল নগরীতে না হলেও নগরীর বিভিন্ন জায়গায় তারা রাস্তা অবরোধ, তারপর বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড তারা করেছে। তবে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে তারা কি এই রায় ঘোষণার পরেও ঠিক এ ধরনের কোনো কর্মকাণ্ড করবে কিনা। তবে আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখা উচিত, সেটি হলো যে আমরা সকালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি এবং তার কাছে আমার প্রশ্ন ছিল যে এর আগে আমরা যেমনটি দেখেছি রায় ঘোষণার পরপরই রাজশাহীতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, তো এখানেও এই
এই রায় ঘোষণার পরও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তো সেক্ষেত্রে তারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? তো এক্ষেত্রে আমাকে অনেকটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, এবং তারা তৎপর রয়েছেন এবং তাদের কড়া নজরদারি পুরো নগরী জুড়ে বিরাজ করছে। সোহরাব হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে সোহরাব হোসেন জানাচ্ছিলেন রাজশাহীর পরিস্থিতি। সেখানে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে, একটি মিছিল হয়েছে এবং সেখান থেকে গোলাম আজমের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানালেন। দর্শক, আপনারা দেখছেন আপডেট 24। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো একটু পরে আপনার সঙ্গে। শিশির ভয় নতুন প্যাপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট, শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাইকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিশির ভয়। নতুন প্যাপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট। আপনি কি জানেন সাগরের মতো মিষ্টি খাবার থেকে কেন কি হয়? যা জানতে লেগে
সাথে 70 দ্বিগুণ সমৃদ্ধ স্কোয়াড গাছের খাঁটি নির্যাস যা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ক্যাভিটির সাথে যুদ্ধ করে তাদের সমস্যাকে দূরে রাখে। তাই নিয়মিত ব্যবহার করুন তাহলে দর্শক আবারও স্বাগত আপডেট করে আপনাদের সাথে আছি আমি মনসুর আল মতিন। আপনারা জানেন যে জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগে মামলার রায় দেওয়া হচ্ছে এবং সেটি 243 পৃষ্ঠার একটি রায়, তার একটি সারসংক্ষেপ 75 পৃষ্ঠার, সেটি পড়ে শোনানো হচ্ছে এই মঞ্চে ট্রাইব্যুনালে। তার সবশেষ খবরগুলো আপনাদের আমরা জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন যারা তৌহিদ রেজা নূর, তিনি শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের সন্তান এবং প্রজন্ম 71-এর একজন সংগঠক। আমন্ত্রণ আমাদের স্টুডিওতে স্বাগত। প্রথমত শহীদ পরিবারের সদস্য হিসেবে আপনার অনুভূতি কেমন? কারণ এই গোলাম আজমকে ঘিরেই বোধহয় সবচেয়ে বেশি অভিযোগ এই গত 4 দশক ধরে আলোচিত হয়েছে। আজকে একটি দীর্ঘ প্রতীক্ষিত একটা ক্ষণ। আমরা আসলে 71 যারা আপন স্বজন হারিয়েছি তারা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলাম যে যারা 71-এ নানা ধরনের যুদ্ধাপরাধগুলো করেছে, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এই ধরনের কাজগুলো, এবং বিশেষ করে জাতিকে মেধাশূন্য করবার কাজের সঙ্গে জড়িত করে যেভাবে বুদ্ধিজীবী নিধন হল, এই সামগ্রিক ব্যাপারটিকে, এই জঘন্য কাজগুলোকে সামনে রেখে 72 সাল থেকেই যারা কিনা আমরা 71-এর হত্যার শিকার হয়েছিলাম, আপন স্বজন হারিয়েছি, তারা প্রতীক্ষা করে আছি যে এই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হবে। বঙ্গবন্ধু এটি শুরু করলেন, তারপরে 75 পট পরিবর্তনের পরে একটা দীর্ঘ সময়ের বিলম্বে আবার 1991-এ যখন সে সময় বাংলাদেশের নাগরিকত্ব হারানো গোলাম আজম এবং নাগরিকত্ব নিয়ে হারিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করবার জন্য, আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি প্রত্যক্ষ বিরোধিতা করবার জন্য, তাকে যখন আমির ঘোষণা করা হলো জামাত ইসলামী, সে সময়ে শহীদ জননী জাহাঙ্গীর ইমামের নেতৃত্বে গণ আদালত গঠন করা হয়েছিল এবং 1992 সালে 26শে মার্চে তার অপরাধ যেগুলো আছে সেগুলো যে মৃত্যুদণ্ডযোগ্য, সেই ধরনের একটি সিদ্ধান্ত সেই গণ আদালতের মাধ্যমে তখন প্রকাশিত হয়েছিল। 10 ধরনের অপরাধের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং সেই ঘোষণার মাধ্যমে যেখানে কিনা এদেশের সামগ্রিক দেশের যারা স্বাধীনতা প্রেমী, দেশপ্রেমিক মানুষ, তাদের সকলেরই একটি ভাবনার বা চিন্তার একটি প্রকাশ ঘটেছিল সেই ঘোষণায়।
এবং তখনকার সরকারকে বলা হয়েছিল, তখন খালেদা জিয়া সরকার ক্ষমতায় ছিলেন, বলা হয়েছিল যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের বিচার করা উচিত সরকারের। কিন্তু আমরা খুবই মানে আশ্চর্যান্বিত হলাম যখন দেখতে পেলাম যে তার বিচারের ব্যবস্থা দূরে থাক, জাহানারা ইমামকে যিনি কিনা তার সন্তান হারিয়েছেন ৭১-এ, তিনি এবং যারা কিনা আয়োজন করেছিল গণ আদালতে তাদেরকে রাষ্ট্রদ্রোহী এই ধরনের মামলা করে আরো অন্যভাবে বিষয়টি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দীর্ঘ বিলম্বে হলেও এবার যখন সরকার গঠিত হল, মহাজোট সরকার, তারা আনুষ্ঠানিকভাবে এই ট্রাইব্যুনাল গঠন করেছে এবং সেই ট্রাইব্যুনালের আওতায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আজকের এই দিনে আমি এই কথাটি বলতে চাই যে শুধু আমার প্রতিক্রিয়া নয়, আমি বিশ্বাস করি আমার মতো যারা লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর বিভিন্ন এলাকায় আছেন, তারা সকলেই প্রতীক্ষা করে আছেন যে ৭১ সালে গোলাম আজম, যিনি সরাসরি জামাত ইসলামের আমির থাকাকালীন রাজাকার বাহিনী গঠন করেছিলেন, একই সঙ্গে হত্যাকারী বাহিনী হিসেবে আল-বদর আল-শাম বাহিনী গঠন করে এবং শান্তি কমিটির যে রূপরেখা সেগুলো তৈরি করার মাধ্যমে তারা নানাভাবে যারা মুক্তিযুদ্ধ করছিলেন তাদেরকে হত্যা করবার কাজের সঙ্গে জড়িত করেছিলেন। এই যে মদতদাতা এবং ষড়যন্ত্রকারী এবং নানাভাবে নিজে ইন্ধনগুলো দিয়ে যাচ্ছিলেন, তার ফলে আমি বিশ্বাস করি যে সমস্ত শহীদ পরিবারগুলো অপেক্ষা আছে এদেশের সর্বোচ্চ সাজা তার, এটা তার প্রাপ্য। আপনি তো 19৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বাবা সাংবাদিক সিরাজুল হোসেনকে হারিয়েছেন এবং এই যে জাতিকে মেধাশূন্য করার যে প্রক্রিয়া, যে ষড়যন্ত্র, তার সাথে রাফ ফরমানালির নামটি যুক্ত এবং সেই নামের সাথে এই গোলাম আজমকে জড়িত করা হয়েছে। এই ব্যাপারে আপনারা কি কি ধরনের তথ্য পেয়েছেন? তথ্য বলতে এটাকে আসলে দেখতে হবে আমার মনে এইভাবে যে প্রথমত প্রকাশিত হয়েছে তখনকার যখন যুদ্ধ শুরু হয়ে গেল ৭১ সালে, পাকিস্তানি বাহিনী যখন অপারেশন সার্চলাইট নাম নিয়ে 25শে মার্চ রাতে হত্যাকাণ্ড শুরু করে দিল নির্বিবাদে, এবং বাঙালির অপরাধ ছিল যে তারা সদ্য হওয়া একটি নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, কিন্তু সেটি যখন মানা হল না, বরং উল্টো বাঙালি নিধনের জন্য ভারী অস্ত্র নিয়ে আধুনিক অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে যখন নির্বিচারে হত্যাকাণ্ড শুরু হলো, তখন এই দেশেরই সন্তান বাংলাভাষী গোলাম আজম তার রাজনৈতিক যে পরিচয়, সেটির পরিচয়কে কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ডকে নিয়ে স্বীকৃতি দিলেন এবং তারা স্বাগত জানালেন। উনি একাই ছিলেন না, ওনার সঙ্গে আরো অনেকেই ছিলেন, মুসলিম লীগ, নিজাম ইসলামের নেতারাও সেখানে ছিলেন এবং সেই সময়ে এই স্বাগত জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকল। তারা সরাসরি এই ব্যাপারটাকে প্রকাশ করার চেষ্টা করেছিল যে এটি আসলে সরাসরি ইসলামের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ প্রকৃতপক্ষে এটা এভাবে প্রকাশ করার চেষ্টা করছিল যেটি যারা মুক্তিযুদ্ধ করছে তারা ভারতের অনুপ্রবেশকারী, তারা জারদ সন্তান, এই সমস্ত কথা বলা হচ্ছিল এবং তারা জায়েজ করতে চাইছিল যে এদেরকে হত্যা করা যায়। এবং সেজন্য এই হত্যাকাণ্ডটাকে কাজে লাগাবার জন্য তারা যেটা করেছিল যে পাকিস্তানি আর্মি যারা কিনা অস্ত্রসজ্জিত, তারা তো গ্রামে গঞ্জে মানুষকে চেনে না, তারা মুক্তিযুদ্ধ করছে এই মানুষদেরকে ঘর বাড়িতে চেনে না, কিন্তু তাদেরকে এই দেশের আনাচে কানাচে অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া, গ্রামে গঞ্জে বন্দরে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম কাজটি তারা যে কাজ করে সেটা তারা শান্তি কমিটি গঠন করে এবং শান্তি কমিটি গঠন করার মাধ্যমে এই জিনিসগুলো পত্রিকায় তাদের যে মুখপত্র ছিল দৈনিক সংগ্রাম, সেখানেও তারা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে এই জিনিসগুলো লিখেছে তাদের এই কার্যক্রমগুলো, এবং সেই সময় যারা আক্রান্ত যারা হয়েছে তাদেরও তারা সকলেই সাক্ষী। এটা এমন কিছু নয় যে খুব নতুন কিছু আমি বলছি, এদেশের কোটি কোটি লোক সেই সময় যারা মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন, যারা ঘর ছাড়া হয়েছেন, যারা এদেশে ছিলেন, তারা এর সাক্ষী। একই সঙ্গে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেল তার একটা পর্যায়ের পরে তারা আমি বলবো যে জার্মানিতে হিটলারের গেস্টাপো ফোর্স তৈরি করা হয়েছিল, কার্যক্রম বাহিনী, এসএস ফোর্স বলা হয়, সেই খুনি বাহিনী নাম দিয়েছিলেন আল-বদর এবং আল-শাম। সেই নাম দিয়ে সেখানে যাদেরকে আসলে রিক্রুট করা হয়েছিল তারা মূলত ছিল ইসলামী ছাত্র সংঘ, যেটা কিনা জামাত ইসলামের ছাত্র সংগঠন। তাদের মূলত যারা কর্মী এবং যারা শিক্ষিত, এমন নয় যে তারা কোনো পেটের দায়ে
এদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন। তাদেরকে একটা আদর্শ তারা সামনে রেখেছিল যে তারা হত্যাকাণ্ডগুলো ঘটাবে এবং কাদেরকে হত্যা করবে এই জিনিসগুলো তাদের পরিষ্কার ছিল। যে কারণে এই আল-বদর আল-শাদ বাহিনী গঠন করার পেছনেও গোলাম আজমের তেমন ভূমিকা ছিল এবং এটা ছিল উনার যে আমরা মুভমেন্টগুলো যদি খেয়াল করি তখন উনি নানাভাবেই চাইছিলেন যে আন্তর্জাতিকভাবেও এই যুদ্ধকে স্বীকৃতি না দেয় এবং স্বাধীনতা পরবর্তী সময়। এবং এই আলোচনায় আবারও আমরা আসবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। আপনারা দেখছেন আপডেট 24 এবং আমরা গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়ের সবশেষ খবরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে আকাশকে বাইরে যাবে আসবে আমার
নানা বিষয় নিয়ে আলোচনা করছি এবং এর মধ্যে আপনারা নিশ্চয়ই ব্রেকিং নিউজ হিসেবে দেখতে পাচ্ছেন যে 3টি অভিযোগ এর মধ্যে প্রমাণিত হয়েছে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন। তার একটি হচ্ছে ষড়যন্ত্র, দ্বিতীয়টি পরিকল্পনা এবং তৃতীয়টি সম্পৃক্ততা। তো এই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে কতটুকু সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে এবং সাজা কতটুকু হয়। তো এই যে 3টি অভিযোগ ষড়যন্ত্রের কথা এখানে বলা হয়েছে এবং তার মধ্যে নির্দিষ্ট তারিখ উল্লেখ করে বলা হয়েছে যে 1971 সালের 4 এপ্রিল গোলাম আজম সহ অন্যান্যরা সামরিক আইন প্রশাসক ইকরার খানের সাথে দেখা করে একটি বৈঠক করেছেন এবং সেখান থেকেই গণহত্যার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল। এই ব্যাপারে যদি একটু বলতেন যে এই ব্যাপারে আপনাদের গবেষণায় কি বেরিয়েছে। আমি কিছুটা আসলে আগের কথাতেই বলেছিলাম যে আমরা এইভাবে বিষয়টিকে দেখি, যখন এই ধরনের অপরাধী যাদেরকে সামনে রেখে বিচার প্রক্রিয়া চলছে তাদেরকে শুধু যে তারিখটাকে উল্লেখ করে আমরা বলছি আসলে তার মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ আমরা 71 সাল তৈরি হওয়ার পটভূমি, সেখানেও আসলে ধীরে ধীরে দেখা গেছে যে বাঙালি যে আন্দোলনটা করে এগিয়ে যাচ্ছিল এবং তাদের আমরা যাকে বলতে পারি স্বাধীনতার আন্দোলন, এবং সেটাকে যাতে নানাভাবেই আঘাত করা হচ্ছিল, তাতে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এমনকি শেষে এসে নৃতাত্ত্বিক ভাবেও মানে যা বাঙালিকে নিধন করার যে একটা প্রক্রিয়া, সেটারই প্রতিফলনটা আমরা 71 এসে দেখলাম। এখন একটি কথা বলেন, তখন পাকিস্তানের তরফ থেকে বলা হতো যে জমি চাই, মানুষ চাই। একদম ঠিক। সেই ধরনের একটা কথা তখন সম্ভবত ইয়াহিয়া খান অথবা এই ধরনের আরেকজন বলেছিলেন। এখন আপনি নিশ্চয়ই জানেন যে একটা সময় ছিল যখন রবীন্দ্রসঙ্গীত গাওয়া বর্জনীয় ছিল, রবীন্দ্রনাথের নাম ত্যায্য ছিল। একই সঙ্গে এই দেশে আমাদের এই অঞ্চলে মূলত বাঙালিদের যত রকমের লক্ষণ আছে সেগুলিকে হিন্দুত্বের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করা হয়েছে এবং এই অপবাদ দিয়েই আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন বাঙালি জাতীয়তাবাদী, তাতে আমি নাম উল্লেখ করি বলতে পারি যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শেরেবাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকলকেই ভারতের লাগানো কুকুর অথবা ভারতের চক, ডগ লেগ লুজ বা ইন্ডিয়া, এই কথাটা বলে বারবারই দেখানোর চেষ্টা করা হয়েছে যে ইন্ডিয়া যারাই বাঙালিদের কথা বলতে যাচ্ছে বা এই এলাকার অঞ্চলের মানুষের স্বার্থের কথা বলতে যাচ্ছে তাদেরকে ব্র্যান্ড করার চেষ্টা করা হয়েছে, কালার করার চেষ্টা করা হয়েছে যে এরা হচ্ছে ভারতের। যে কারণে সুবিধাটা হয়ে গেল যখন 70 সালের নির্বাচনে এটি প্রমাণিত হয়ে গেল যে বাঙালি আসলে শেখ মুজিবুর রহমানের পেছনে আছে এবং যেটির জন্য একই সঙ্গে অন্যান্য সমস্ত নেতৃবর্গ ইনক্লুডিং তখন যিনি ছিলেন মওদুদী, তিনি সহ যারা সকলেই যখন এটা প্রমাণ করতে চাইছে তাদের পেছনে জনতা, এবং জুলফিকার আলী ভুট্টো যখন প্রমাণ করতে পারলেন না, সেই সময়টা সুবিধাটা হয়ে গেল যে বাঙালি যখন সামনে এগিয়ে আসবে, যখন ক্ষমতার কাছে চলে এসছে, সেই সময়টায় বাঙালিকে কিভাবে নিধন করা যায় এবং এই নিধনের প্রক্রিয়ায় আমি বলবো যে সেই যে আপনি যে মিটিংটার কথা উল্লেখ করলেন সেটির প্রতিফলন আমরা দেখলাম। তার পরবর্তীতে কিছু সে সাংগঠনিক ভাবে সংগঠন গড়ে তোলা, যার সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর অথবা পশ্চিম পাকিস্তানের যারা এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছিলেন তাদের সঙ্গে একটা যোগসূত্র ছিল। তা সেই অর্থে আমি বলবো যে গোলাম আজমের যে ভূমিকাটা আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করি, সেখানে হিটলার সে তো সরাসরি হত্যাকাণ্ডটা ঘটানো, বা গোয়েবেলস, হিমলার যাদের নাম জানি, তারা সরাসরি ঘটানো, কিন্তু তারা এই বাহিনীকে কিভাবে কার্যকর করতে হবে এবং কিভাবে তারা ক্লিনজিংটা করবেন সেই কাজটার সঙ্গে খুব পরিষ্কারভাবে খুব তারা মোটিভেট করেছেন এবং পথগুলো দেখিয়ে দিয়েছেন। সেই অপরাধের দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে এই মিটিংটা একটু বড় গুরুত্ব আছে এবং তার মাধ্যমেই পরবর্তীতে সারা 71 জুড়েই উনি ওনার কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রাখেননি। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, আমাদের বিজয়ের পরেও আমরা দেখেছি গোলাম আজমকে শুধু আমাদের দেশের থেকে যখন চলে গেলেন তখন দেশের বাইরে গিয়ে এই বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য উনি। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আবারও আপনি আমাদের সাথে থাকবেন আমাদের পরবর্তী আয়োজনে, আশা করছি। সেটি হচ্ছে লাইভ 24। দর্শক, আপডেট 24 শেষ করছি। ধন্যবাদ আপনাকে সময় থাকার জন্য।
রায় ঘোষণার প্রতিবাদে সারা দেশে হরতাল পালন করছে জামায়াত ইসলাম, সাথে আওয়ামী লীগ নেতাকে হত্যা। প্রধানমন্ত্রী জাতিকে প্রতিপক্ষ বানিয়েছেন,
সিটি নির্বাচনে বিজয়ীদের ব্যাপারে করা মন্তব্য লজ্জাজনক। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি। দর্শক, আজকে দিনের প্রথম খবর, জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পড়া হচ্ছে আজকে 243 পৃষ্ঠার রায়। তা নিয়ে প্রধান খবরগুলো আজকে আমাদের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে রায় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা আর সহযোগিতা সহ 4টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রায়। এর আগে সকাল 10টার একটু পর গোলাম আজমকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই ট্রাইব্যুনাল 1-এর প্রধান বিচারক এটিএম ফজলে কবির প্রতিষ্ঠিত রায় ভূমিকা পড়েন। এরপর 243 পৃষ্ঠার রায় 75 পৃষ্ঠার সংক্ষিপ্ত সার পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। দর্শক, এর আগে আপডেট টোয়েন্টি ফোরে আমাদের সাথে ছিলেন তৌহিদ রেজানুর, তিনি এখন আমাদের সঙ্গে রয়েছেন। আবার স্বাগত আমাদের এই নিউজ শোতে লাইভ টোয়েন্টি ফোরে। কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, এবং এর মধ্যে যে 5টি প্রধান অভিযোগ তার 4টি প্রমাণিত হয়েছে। আমার মনে হয় আপনার মধ্যে এক ধরনের আশা কাজ করছে যে এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে, কি মনে হয়? নিশ্চয়ই যে ধরনের মানুষের জন্য এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তো নির্দ্বিধায় আমরা যারা আক্রান্ত পরিবার তারা আশা করে আছি সর্বোচ্চ শাস্তি। কারণ এটি তো বলার অপেক্ষা রাখে না যে দুষ্কর্মটা করেছে তারপরে সেখানে আমরা অবশ্যই আশা করছি যে বিচারপতিরা সেই বিষয়টি বিবেচনা করবেন এবং এই অভিযোগগুলো প্রমাণিত হয়ে তারা সর্বোচ্চ শাস্তি। এখন আমরা আবার ট্রাইব্যুনালে যেতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেখানে রয়েছেন সহকর্মী শাহেদ আলম। শাহেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন পর্যন্ত 4টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে বলা হচ্ছে রায়। আপনি সবশেষ কি জানেন রায় কতদূর দেওয়া হলো এবং কতক্ষণ লাগতে পারে? মঞ্জুর, 4টা অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য রেখেছেন যিনি রায় করছেন তিনি, এবং একটি যেটি বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ 5 নম্বর অভিযোগ সেটা হলো হত্যা কার্যের যে নির্দেশনা, সেটি আসলে অভিযোগ কতটুকু প্রমাণিত হবে এবং কতটুকু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই অভিযোগ প্রমাণিত করা যাবে সেটার উপরে আসলে রায়ের যে সাজার যে মেয়াদ এবং সাজার যে ধরন সেটা নির্ধারিত হবে। সহকর্মী সাজ্জাদ ট্রাইব্যুনালের ভিতর থেকেই মাত্র বাইরে এসেছেন। সাজ্জাদ, 4টা যে রায়ে বলা হচ্ছে তিনি অপরাধ প্রমাণিত, এই বিষয়ে আর কি বলা হচ্ছে? রায় দেওয়া যখন শুরু হলো, প্রথমে কিন্তু উদ্বোধনী বক্তব্য, তারপরে প্রারম্ভিক বক্তব্য অর্থাৎ মামলাটা কিভাবে চলেছে সেটা বলা হচ্ছে। আর সেকেন্ড পার্ট অর্থাৎ বিচারপতি আনোয়ারুল হক যিনি এই রায়টা করছেন, দ্বিতীয় অংশটা, তিনি কিন্তু যেসব অভিযোগ আনা হয়েছিল গোলাম আজমের বিরুদ্ধে সেই অভিযোগ বিষয়ে সাক্ষ্য প্রমাণ, দালিলিক প্রমাণ, এর ভিত্তিতে পরিস্থিতিটা কি হয়েছে সেটা কিন্তু বলেছেন। ইতিমধ্যে আপনি বলেছেন যে 4টি অভিযোগ প্রমাণিত হয়েছে। বিশেষ করে অভিযোগ 1 এবং 2 একসঙ্গে বিচারকরা বলেছে যে ওই সময় ষড়যন্ত্র এবং সহযোগিতা, ষড়যন্ত্র এবং পরিকল্পনা, বিশেষ করে টিকা খানের সঙ্গে যে বৈঠক করেছিলেন গোলাম আজম, তারপরে যে শান্তি কমিটি গঠন করা ছিল, এই ঘটনার উপরে আসলে বলা হয়েছে যেটা প্রমাণিত। এরপরে উস্কানি এবং সহযোগিতার যে দুটো বিষয়, বিশেষ করে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, পাকিস্তানের কাছ থেকে যে অস্ত্র চেয়েছেন এবং রাজাকার বাহিনীকে বলেছেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এ বিষয়ে প্রমাণিত এবং আদালত কিন্তু মন্তব্য করেছেন যে এই 2 অপরাধে তিনি গিল্টি মানে দোষী প্রমাণিত হয়েছেন। তার অর্থ এই যে তার নির্দেশনায় যে রাজাকারী বা রাজবদল বাহিনী যে মুক্তিযোদ্ধাদের উপরে হত্যাযজ্ঞ চালায় সেটার নির্দেশদাতা হিসেবে তিনি এমনটা বলা যায়। এবং কিন্তু আদালত প্রথমে বলেছেন যে এই মামলাটা একটি ব্যতিক্রম মামলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় অর্থাৎ লিডারশিপের যে দায় এটা গোলাম আজমের উপরে বর্তাবে। এবং এখন পর্যন্ত যে 4টি বিষয়ে তারা বলেছেন অর্থাৎ কমেন্ট করেছেন সেই 4টি বিষয় কিন্তু প্রমাণিত। তবে এই 4টি বিষয়ে এবং পরের যে বিষয়, এই বিষয়ে কমেন্ট হবে, অ্যানালাইসিস হবে, কিন্তু যেটা ভার্ডিক্ট অংশ অর্থাৎ আদেশের অংশ সেটা কিন্তু পরে আসবে। সেই অংশে কিন্তু বোঝা যাবে যে কি ধরনের বিষয়ে সংশ্লিষ্টতা তার আছে এবং আইনের ধারা অনুযায়ী কি শাস্তি তিনি পেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আবার ভিতরে চলে যান। নিশ্চয়ই রায়ের যিনি রায় ঘোষণা হওয়ার পরের যে আপডেট তিনি আমাদেরকে আবার জানাবেন।
আমরা আপাতত এখান থেকে এতটুকুই জানাতে পারি, কারণ আপনি জানেন 5 নম্বর অভিযোগের যে শুনানি সেটি হচ্ছে এবং 5 নম্বর অভিযোগ হচ্ছে একজন কুমিল্লার হোমনাতে একজন পুলিশ কর্মকর্তা সিলুমিয়াকে হত্যাকাণ্ডের একেবারে লিখিত নির্দেশ দাতা হিসেবে গোলাম আজম অভিযুক্ত, এবং সেই লিখিত নির্দেশের যে প্রমাণপত্র সেটি কিন্তু ট্রাইব্যুনালের কাছে আছে। সেই মামলার যেটা বিচার এবং তার যে সাজা সেটার উপরে নির্ভর করছে আসলে এই সামগ্রিক 5টা অভিযোগ 5 প্রমাণিত হয়ে এইমাত্র আমরা জানলাম যে না বিচারক 5 নম্বর যে অভিযোগের বিষয়ে আমরা কথা বলছি সেখানে গোলাম আজমের অপরাধ প্রমাণিত হয়েছে বলে একটু আগে জানিয়েছেন। নজর আমার কাছে এই হচ্ছে এখনকার সেই রায় ঘোষণা হবে খুব সহসা আমরা তখন জানাতে পারবো যে কি রায় প্রদান করলেন বিচারক। শাহেদ, ধন্যবাদ আপনাকে। এই মাত্র শাহেদ আলম আমাদেরকে জানালেন যে 5 ধরনের অভিযোগ আপনারা আগে জেনেছেন যে তার 4টি প্রমাণিত এর আগে হয়েছে। এই মাত্র শাহেদ আলম জানালেন যে পঞ্চম যে অভিযোগটি অর্থাৎ সিলোনিয়া এবং তার ছেলেকে হত্যার ব্যাপারে চিঠি দিয়েছিলেন গোলাম আজম, সেই অভিযোগটিও প্রমাণিত হয়েছে বলে আদালত জানিয়েছেন। ফলে আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যে আমরা মূল যে আদেশ কি ধরনের সাজা হচ্ছে গোলাম আজমের সেটি জানতে পারবো। এরপরে আমরা বোধহয় শাহবাগে খবর জানতে পারি। এবং দর্শক আপনারা জানেন গতকাল থেকেই সেখানে গণজাগরণ মঞ্চের আয়োজনে একটি জমায়েত চলছে। ঠিকই বলেছেন। তো এই বিষয়ে আমরা আসলে বিস্তারিত জানতে মোস্তাফিজের সাথে একটু কথা বলবো। দর্শক, জামায়াতের সাবেক আমিরের রায় ঘোষণার পর গতকাল থেকেই শাহবাগে কিন্তু তারা আবারও অবস্থান নিয়েছেন এবং গোলাম আজমের সর্বোচ্চ শাস্তির দাবির জন্য তারা আজকের এই হরতালের প্রতিবাদে প্রজন্ম চত্বরে তরুণদের আজকের এই অবস্থান হচ্ছে এবং সেখানে আছে আমাদের সহকর্মী যে মোস্তাফিজুল আলম। আমরা এখন সরাসরি যাচ্ছি তার সাথে। মোস্তাফিজ, গণজাগরণ মঞ্চের তো আজকে সর্বোচ্চ শাস্তির দাবিতে তাদের আজকের অবস্থান নিয়েছে। তো এখন পর্যন্ত আসলে যতটুকু রায় ঘোষণা করা হয়েছে, তো সেখানে গোলাম আজমের বিরুদ্ধে না 5টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তো আন্দোলনকারীর ব্যাপারে আসলে কি বলছেন? সকাল থেকে তারা যে অবস্থান নিয়েছে এখানে, সেই অবস্থানের প্রেক্ষিতে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি যেমনটা ছিল যে প্রত্যেকটা রায়ের আগে তারা এখানে অবস্থান নেবেন এবং রায় ঘোষণা পর্যন্ত রায় তাদের প্রত্যাশিত বলে তারা বিজয় মিছিল করেন এবং রায় এখন পর্যন্ত তাদের সেই কর্মসূচির প্রেক্ষিতে রায় তাদের বিপক্ষে, প্রত্যাশার বিপক্ষে যায়নি। তবে আদৌ তারা প্রত্যাশা করছেন যে তাদের রায়, গোলাম আজমের রায় প্রত্যাশিত হবে এবং সর্বোচ্চ শাস্তি তারা যে দাবি করছেন সেই সর্বোচ্চ শাস্তি আদালত দেবে, এরকম প্রত্যাশা নিয়ে তারা অবস্থান নিয়েছেন। এবং আজকে জানেন যে এই রায়ের বিপক্ষে দাঁড়িয়ে যারা শিবিরে হরতাল লেগেছে, সেই হরতালকে তারা অবৈধ করে এবং অবৈধ বলে সেই হরতালের বিরুদ্ধে, হরতালের প্রতিবাদে তারা মিছিল করেছে। গণজাগরণ মঞ্চের যারা এখানে ছিলেন তারা সেই মিছিলটি শেষে এখানে তারা আবারও অবস্থান নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে যখন আপনি জানেন যে দুপুরের নামাজের আজান হয়েছে, সেই আজানের প্রেক্ষিতে তারা আজান এবং নামাজের বিরতি দিয়েছে। আপনি জানেন এখন রমজান চলছে, সেই উপলক্ষে তারা আজানের নামাজের জন্য একটি বিরতিতে গেছেন, যার কারণে এখানে কিন্তু আসলে যেমন একটা লোক সমাগম নেই, যেমন মিছিলের সময় এবং তার আগে ছিল, এখন সেখানে তারা নামাজের বিরতির জন্য দিয়েছেন, যে কারণে তারা নামাজ শেষে আবার এখানে চলে আসবেন। তবে রায়ের ব্যাপারে তারা খুবই উৎকণ্ঠা এবং অনেক আগ্রহ নিয়ে এখানে তারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন কথা হচ্ছিল যে গোলাম আজমের বয়স অনেক বেশি, সেই বয়স বিবেচনায় বা তার শারীরিক ফিটনেসের কথা চিন্তা ভাবনা করে রায় এদিক সেদিক হতে পারে, এরকম একটা কানাঘুষা চলছে। সেই তার প্রেক্ষিতে তাদের ভিতরে একটা শঙ্কা রয়েছে, উদ্বেগও রয়েছে যে রায় এদিক সেদিক হতে পারে কিনা। তবে তারা বলছেন যে এইভাবে বলছেন যে যুদ্ধাপরাধের, মানবতার বিরুদ্ধে অপরাধের শিরোমণি হিসেবে গোলাম আজমকে 1992 সালে দেশের জনগণ সেই জামায়াত ইমামের নেতৃত্বে যে গণ আদালত তৈরি হয়েছিল, সেখানে জনগণই রায় দিয়ে দিয়েছিল তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেখানে বলা হয়েছিল। এবং সেই বিবেচনায় এবং যেহেতু তার অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই আশা করছেন। তবে মৃত্যুদণ্ড না দিলে তারা কি কর্মসূচিতে যাবেন সে বিষয়ে তারা কিছু বলছেন না এবং এখনো বলেননি। তারা বলছেন যে রায় ঘোষণার পরই আসলে পরবর্তী কর্মসূচি তারা গ্রহণ করবেন। তবে তাদের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি এবং সেই প্রত্যাশা নিয়ে তারা এখানে অবস্থান করছেন। শালা মোস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী যে মোস্তাফিজুল আলমের সাথে।
দর্শক, আমরা আমাদের স্টুডিওতে যে গেস্ট এসেছেন তাদের সাথে আবার কথা বলবো এখন। তৌহিদ, অনেক বিষয়গুলো নিয়ে অনেক আশঙ্কা নিশ্চয়ই আপনার মধ্যে ছিল, তবে যখন আমরা দেখলাম যে 5টি অভিযোগ এখন প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে সাজা হবে এতটুকু মধ্যে বলা চলে। এখন সাজাটি আসলে সর্বোচ্চ সাজা হবে কিনা সেটি নিয়ে প্রশ্ন। তো একটি ব্যাপার আলোচিত হয়েছে বিভিন্ন সময় যে বয়সের ব্যাপারটি বিবেচনায় নিয়ে কি এটিকে যাবজ্জীবন করা হতে পারে কিনা বা লঘুতর সাজার দিকে যেতে পারে কিনা, এই আশঙ্কা কি আপনাদের মধ্যে কাজ করেছে? এটি তো আসলে যেহেতু সবার মধ্যেই আলোচনা একটি বিষয় হিসেবে এসেছে, স্বাভাবিকভাবে আমাদের কাছেও এটি এসছে। আক্রান্ত পরিবার হিসেবে, শহীদ সন্তান হিসেবে যেটা আমি বলবো যে আসলে বিচারটা তো একটু প্রতিশোধ নেওয়ার ভাবনা থেকে করা হচ্ছে। বিচারকে করা সেই ইতিহাসকে সাক্ষী রেখে, ইতিহাসের স্বার্থে যারা বাংলাদেশ সৃষ্টির ওই সময়টায় এই ধরনের অপকর্মগুলোর সাথে জড়িত ছিল, সেই ধরনের একজন মানুষ যে কিনা আমরা বলতে পারি রিং লিডার, অন্তত বাংলাভাষী যে অংশ এখানে জড়িত ছিল তাদের রিং লিডার, তার বয়স বিবেচনায় রেখে আমি বিশ্বাস করি যে শহীদ সন্তান হিসেবে যে বিচারকরা এটিকে লঘু সাজা হিসেবে ভাববেন না। কারণ ইতিহাসের স্বার্থেই আমরা প্রত্যাশা করি এমন কোন সাজা যেটি গণমানুষও সেই একই রায় দিয়েছে যে সর্বোচ্চ শাস্তি তার প্রাপ্য, এটি আমি বিশ্বাস করি। এবং যেটি শেষ অভিযোগে কিছুক্ষণ আগে আমরা যেটি জানলাম যে একজন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে হত্যা, সেরুমিয়া, এবং একই সাথে তার সন্তান সহ আরো অনেককে সেদিন হত্যা করা হয়েছিল এবং তার নির্দেশ দিয়েছিলেন গোলাম আজম, সেই ব্যাপারটি উঠে এসেছে এবং সেই কারণে সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চয়ই আরো বেশি গুরুত্ব বহন করে, যেমনটি আমাদের সহকর্মী একটু আগে বলছিলেন। তো এই সরাসরি জড়িত থাকার বাইরে একটু আগে যে কথাগুলো হচ্ছিল আপনার সাথে, যে এই যে রাজাকার, আল বদর বা আল শামস বাহিনী গঠন করার ক্ষেত্রে যে গোলাম আজমের ভূমিকা সেটি তো রয়েছে, এর বাইরে এর উপর নিয়ন্ত্রণ তার কতখানি ছিল এবং শেষ পর্যন্ত যখন এই পুরো ব্যাপারটি শহীদ বুদ্ধিজীবীদের ব্যাপারটা গড়ালো, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্রে গড়ালো, তখন পর্যন্ত তার নিয়ন্ত্রণ কতটুকু ছিল বলে? এটি তো আমরা যদি এই বাহিনীগুলোর কথা চিন্তা করি, যে রাজাকার, আল বদর, আল শামস, এই বাহিনীগুলো মানে হঠাৎ ভুইফোট বাহিনী না, এই পরিকল্পনা মাফিক করা বাহিনী। এবং তারা তখন বিশেষ করে যখন যে সময় মানুষজন, বিশেষ করে মুক্তিকামী মানুষ যখন তাদের বাঁচা মরার প্রশ্ন তাদের জন্য, সেই সময় এই বাহিনীর লোকেরা তাদের যে ব্লু প্রিন্ট সেটিকে কাজে লাগিয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে যে কাজে লাগিয়েছে সেটির সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিজয়ের আগ মুহূর্তে যখন আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে বিভিন্ন পেশার নিয়োজিত, যারা কিনা প্রত্যক্ষভাবেই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে সহযোগিতা করে গেছেন, তাদেরকে যখন হত্যা করল, এই হত্যাকাণ্ড খুব মানে তালিকাবদ্ধ করে তাদেরকে নির্যাতন করে তারপরে হত্যা করলো, এই পুরো কাজটি হওয়ার পেছনে একটি বড় অংশ আছে যারা কিনা এটি করছে, তাদের পেছনে আবার যাদের পরামর্শে এটি হচ্ছে, সেই জায়গায় নিয়ন্ত্রণ ছিল হত্যাকারী বাহিনীর উপরে যারা নেতৃত্ব দিচ্ছিলেন। তা সেই জন্য আমি বলবো যে গোলাম আজম এবং তার সঙ্গে আর যারা সহযোগী ছিলেন তাদের নিয়ন্ত্রণ ছিল এই সমস্ত বাহিনীর উপরে। সেই অর্থে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে পুরো ৭১ জুড়েই তার নিয়ন্ত্রণ যেমন ছিল এবং ৭১-এর পরবর্তী সময়েও বাংলাদেশ বিরোধী ভূমিকার জন্য একটা বিরাট বড় অভিযোগ তার বিরুদ্ধে আমরা এখানে একটি অভিযোগ এসেছে, সেটি হচ্ছে যে মোহাম্মদপুরে যে শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেটি কুখ্যাত, সেখানে নানা ধরনের নির্যাতনের জন্য সেখানে গিয়েছিলেন গোলাম আজম এবং সেখানে গিয়ে তিনি ভাষণ দিয়েছিলেন রাজাকারদের উদ্দেশ্যে। এই ধরনের ঘটনায় কি তার এই সম্পৃক্ততা এবং নিয়ন্ত্রণ প্রমাণ করে? অবশ্যই অবশ্যই, কারণ যে নির্যাতন কেন্দ্রের কথাটা আপনি উল্লেখ করলেন, সেখান থেকে বেঁচে ফিরে আসা দেলোয়ার হোসেন, তার সঙ্গে আমি শহীদ রায়হানের ছেলে অনল রায়হান আমরা এক সময় শুনতে গিয়েছিলাম, তার মুখ থেকে শুনেছি যে যখন উনি বন্দী অবস্থায় ছিলেন সেই সময় আল বদর সদস্যরা এসে, আমি বিস্তারিত বলতে পারছি না কারণ সময় সংক্ষিপ্ততার জন্য, কিন্তু আমি একটি অংশকে এখানে আলোকপাত করতে চাচ্ছি, যে উনি বলছিলেন যে সেখানে একটা সময় অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল চৌধুরীকে আনা হয়েছিল। উনি তাদেরকে চিনতেন যখন শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন।
একটা সময় আলবদর ঘরে ঢুকে এসে চিৎকার করে বলছে যে মনির চৌধুরীকে, মোফাজ্জল হায়দার চৌধুরীকে না। ওনারা যখন বলেছেন যে আমি এবং স্বীকার বলেছেন, সেই সময় তুই টুকারি করে 18-19-20 বছরের ছেলে পেলে তুই টুকারি করে জিজ্ঞেস করছে যে রবীন্দ্রনাথকে নিয়ে কয়টা বই লিখছিস, মোফাজ্জল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসা করছে। উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সরাসরি কোনো বই লেখেননি, লিখেছিলেন চৌধুরী। সেই ইয়ে থেকে যখন উনি অস্বীকার করেন তখন সরাসরি লোহার রড ছিল সেটি দিয়ে আঘাত করেন। তা আমি যেটা বলতে চাচ্ছি যে, এবং ওই রডের আঘাত করার পরে পরবর্তীতে আবার কিলিং ফিল্ডে নিয়ে গিয়ে তারও সরাসরি হত্যা করা হয়েছে। এই যে কাণ্ডগুলো ঘটেছে এবং সেইখানেই আমরা সম্পৃক্ততা পাচ্ছি যে এখানে যে ভাষণ দিচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করছে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় পরিচিত, যাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সরাসরি যোগাযোগ আছে। আমাদের জাতীয় রাজনীতিতে তখন তাদের একটা ভূমিকাও ছিল। সেখানে সরাসরি তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে এই কাজগুলো করছিল। সেই অর্থে আমি বলবো যে শুরুতে যেমন তারা স্বাগত জানিয়েছিল টিকা খানের এই ঘটনায়, একইভাবে শেষ পর্যন্তই তাদের সেই ভূমিকাটা খুব সক্রিয়ভাবে ছিল, চালু ছিল। একই সাথে যে অভিযোগগুলো এসেছে গোলাম আজমের বিরুদ্ধে, তার মধ্যে এই পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ অর্থাৎ শান্তি কমিটির মাধ্যমে এই সাথে বিহারীদেরকে নিয়ে এই যে পুরো হত্যাযজ্ঞ, বাঙালি নিধন, অর্থাৎ বাঙালি জাতিকে যেটা বলা হয়েছে যে মাইনরিটিতে পরিণত করা, সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত করার এক ধরনের চেষ্টা করা হয়েছে এবং সে ব্যাপারটি বিভিন্ন সাক্ষীর বক্তব্য উঠে এসেছে। তো শান্তি কমিটির ভূমিকা সম্পর্কে আপনারা কি জানতে পারেন? শান্তি কমিটি এমনি যখন গঠন করা হলো মার্চের শেষ দিক থেকেই যে বৈঠকটা হলো এবং পরবর্তীতে এপ্রিলের মধ্যেই শুরুর দিকেই এটা কার্যক্রমটা চালু হলো। তাতে কথা বলা হয়েছে 140 সদস্য। জি, মূল ভাবনাটা ছিল বা পরিকল্পনাটা ছিল যে সারা দেশে, বিশেষ করে তখনকার তদানীন্তন পূর্ব পাকিস্তান, সেখানে এখন আমরা যাকে উপজেলা বলি, থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়েও গড়ে তোলা শান্তি কমিটি। এবং শান্তি কমিটিতে মূলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা এই ধরনের যারা বা এলাকার ইমাম অথবা গণ্যমান্য ব্যক্তি তাদেরকেই জড়িত করার প্রচেষ্টাটা ছিল। এখানে অনেকেই এভাবে জড়িত হয়েছিল। কিন্তু মূলত এই শান্তি কমিটি গঠন করার পেছনের যে কারণ, সেটা হচ্ছে প্রকাশ করার চেষ্টা করা আন্তর্জাতিকভাবে বা বিশ্বের কাছে যে আসলে আমাদের দেশের অবস্থা, এখানে শান্তি বিরাজ করছে এবং এখানে কোনো ধরনের অঘটন ঘটছে না। যেগুলো হত্যাকাণ্ড হয়েছে সেগুলো আসলে ঘটেরই ব্যাপার, এগুলো সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, এটাকে প্রমাণ করা। আর এই শান্তি বাহিনীর ছত্রছায়ার পরবর্তী যখন রাজাকার বাহিনী গঠন করা হলো তখন তাদের একটা যোগাযোগ থাকলো এবং রাজাকার বাহিনীর মূল ভূমিকাটা ছিল, আমি আগে বলেছি যে বিভিন্ন এলাকায় মানুষজন যারা কিনা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে তাদের ঘর বাড়ি চিনিয়ে দেওয়া, তাদেরকে ধরে আনা বা পাকিস্তানি বাহিনীকে ওখানে যুক্ত করে দেয়া এবং একই সঙ্গে অনেক নারীকে ধরে এনে নির্যাতন করা হয়েছে এবং এই ব্যাপারগুলো কোনোটাই অজানা নয় এর সাক্ষী। সেক্ষেত্রে শান্তি কমিটি নিজে একটি সশস্ত্র সংগঠন ছিল না, তারা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করত। তারা বলতে পারি মাস্টারমাইন্ড। এই যারা কিনা অস্ত্র হাতে কাজ করছিল, বিশেষ করে রাজাকার বাহিনীর হাতে যাদের অস্ত্র ছিল, এবং সবার হাতে অস্ত্র ছিল এমন নয়, কিন্তু একটা বড় অংশের হাতে অস্ত্র ছিল। কিন্তু তারা অনেকে গুপ্তচর বৃত্তিও করতো, যে মুক্তিযোদ্ধার ক্যাম্প করতে গেল সেখান থেকে কোনো খবর নিয়ে আসলো, তাদেরকে ভুলিয়ে নিয়ে আসছে, এই কাণ্ডগুলো ঘটেছে। কিন্তু তাদের পেছনে যারা ছিল, আমি বলতে পারি যে এভাবে চিন্তা করি তারা ছিল মূল ব্রেইন শান্তি কমিটি বা শান্তি কমিটির সঙ্গে রাজনৈতিক যে দলগুলো আছে, নিজামী ইসলামী, জামাত ইসলামী, তারা মূল কাজটা করেছে, এই মগজ হিসেবে কাজ করেছে, বুদ্ধিদাতা হিসেবে কাজ করেছে। তারাই সাহস জুগিয়েছে এই হত্যাকাণ্ডগুলো করতে। যে কথাটি অভিযোগ করা হয়েছে যে এই পরিকল্পনাগুলো, অর্থাৎ কাকে হত্যা করা হবে, কিভাবে হত্যা করা হবে, এই পরিকল্পনায় কি রাজাকারের বাহিনী বা আলবদর বাহিনী বা শামস তাদের নিয়ন্ত্রণটা আপনি মনে করেন যে এই শান্তি কমিটির হাতেই ছিল? ব্যাপারটা হচ্ছে কি, একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, যে কারণে আমরা যখন আলবদর বাহিনী একটা তালিকা তৈরি করছে এবং তাদেরকে তুলতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, এই জিনিসগুলো যখন তারা করছে, এটি হঠাৎ করে ওই 19-20 বছরের একটা ছাত্রের, যারা ইসলামী ছাত্র সঙ্গে বা মাদ্রাসার বা তখনকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যারা ছাত্র ইসলামী মহাদর্শের বা ইসলামী ছাত্র সঙ্গের মহাদর্শের, তারা যখন জড়িত হচ্ছে, তাদের এই লিস্টটা করতে পারার
মানে ডাইরেক্টলি কথা না, এটা ধরিয়ে দিচ্ছে যারা, এটা একটা সংঘবদ্ধ আয়োজন ছিল। আমি বলবো যে এই দুষ্কর্মটা করার জন্য তাদের মূল বুদ্ধিদাতা যারা ছিল তারাই বলেছে যে আমার বাবাকে সিরাজউদ্দিন হোসেন কেন এই মানে তাকে হত্যা করতে হবে, সেইটা শুধুমাত্র যারা কিনা এক্সিকিউটর তাদের মাথা থেকে আসেনি, এটা এসেছে চিহ্নিত করতে হয়েছে তাদেরকে যারা জানেন সিরাজউদ্দিনের ভূমিকাটা কি বা শহীদুল্লাহ কাসেমের ভূমিকাটা কি। সেজন্য আমি বলবো যে যতটুকু দায়ী একজন অস্ত্রহত হত্যাকারী তার যে দায়, তার চাইতেও আরো জঘন্যতম অপরাধ করেছেন সেই লোকটা, যে কিনা সজ্ঞানে একটা অংশকে মোটিভেট করছেন। এবং 16ই ডিসেম্বর যদি আমাদের বিজয় অর্জন না হতো, এটুকু তো পরিষ্কার যে যারা কিনা মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল, আজকে যারা আমরা এখানে বসে আছি তাদের প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হতো, তাদের কোনো না কোনো ভাবে মুক্তি যারা চাইছিলেন তাদের হত্যা শিকার হতেই হতো, কারণ এই বাহিনীগুলো ধীরে ধীরে সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চাচ্ছিল। এই আলোচনায় অবশ্যই আবার ফিরবো। তার আগে দর্শক আপনারা জানেন যে রায় ঘোষণার প্রতিবাদে গতকালকে হরতাল ডেকেছে এবং আজকে সারা দেশেই জামাত ইসলামের ডাকে সকাল সন্ধ্যা হরতাল হচ্ছে। এ পর্যন্ত 2 জন শিবির কর্মী এবং একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর আমরা পেয়েছি ঢাকার বাইরে। ঢাকাতে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে, তার বিস্তারিত আছে সাধারণত ককটেল বিস্ফোরণ, পুলিশের সাথে সংঘর্ষ আর গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। রাজধানীতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি ছিল থমথমে, তবে দেশের বিভিন্ন জেলায় পিকেটিং করেছে জামায়াত শিবির। জামায়াত নেতা গোলাম আজমের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর জনজীবন ছিল থমথমে। 2-1টি জায়গায় সহিংসতা ঘটানোর চেষ্টা করে জামায়াত শিবির, একটি লেগুনায় আগুন দেওয়া হয়, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। যাত্রাবাড়িতে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় হরতাল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়লে আহত হন কয়েকজন গণমাধ্যম কর্মী। রাজধানীর বাইরেও বেশ কয়েক জায়গায় রাজপথে বিশৃঙ্খলা তৈরি করে জামায়াত শিবির কর্মীরা। বগুড়ায় সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নামে তারা। শহরের স্টেশন রোড এলাকায় ঘটায় ককটেল বিস্ফোরণ, তবে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ জামায়াত শিবির কর্মীদের হামলায় নিহত হয়েছেন। নিজ বাড়ি থেকে বাজারে আসার সময় জামায়াত কর্মীদের হামলায় আহত হন তিনি। গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে মারা যান আব্দুল আজিজ। এছাড়া বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর করে হরতাল সমর্থকরা। রাস্তা অবরোধ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কুমিল্লায়। শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, 2-1টি জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় জামায়াত শিবির। সিরাজগঞ্জের নওগাঁয় আর বানিয়াগাতিতে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় হরতাল সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে পুলিশ। দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় আগুন দেয় হরতাল সমর্থকরা। এছাড়া জয়পুরহাট, লক্ষ্মীপুর, সিলেট সহ বেশ কিছু জায়গায় পিকেটিং এর চেষ্টা করে জামায়াত শিবির। মুর্শিদুজ্জামান হিমু, চ্যানেল 24। দর্শক আপনারা জানেন যে গোলাম আজমের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে জামায়াত ইসলামী। রাজধানীর হরতাল চিত্র জানতে এখন আমরা সরাসরি যাচ্ছি সহকর্মী মাকসুদুল নবীর কাছে। তিনি যোগ দিচ্ছেন পার্কেট এলাকা থেকে। মাকসুদ, হরতালে তো সকাল থেকে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো রায় ঘোষণার পর হরতাল সমর্থকদের কোনো তৎপরতা কি আপনার চোখে পড়েছে? শায়লা, সকাল থেকে হরতাল পরিস্থিতি যেমনটি ছিল, যে ফার্মগেট, কারওয়ান বাজার, তারপর বিজয় সরণি সহ আশপাশের যে এলাকাগুলো, এখানে সকাল থেকে একেবারে স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করছে। আসলে আপনি লক্ষ্য করে থাকবেন যে অন্য হরতালগুলোতেও কিন্তু ফার্মগেট এলাকায় বা ভিআইপি সড়ককে ঘিরে তেমন কোনো পিকেটিং চোখে পড়ে না, আজ তার ব্যতিক্রম নয়। তবে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত কিন্তু গাড়ি চলাচল কমই ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ গাড়ি চলাচল বেড়েছে, কর্মব্যস্ত মানুষের পদচারণা বেড়েছে। ফার্মগেট এলাকায় আপনি দেখছেন যে গণপরিবহন আছে অনেক, তবে
ব্যক্তিগত গাড়ি কিন্তু চোখে পড়ছে না মোটেও, পাশাপাশি কিছু সিএনজি অটোরিকশা চলছে। তো আপনি যেটা জানতে চেয়েছিলেন যে আসলে রায় ঘোষণাকে কেন্দ্র করে এখানে কোনো অস্থিরতা আছে কিনা কিংবা হরতাল সমর্থকদের কোনো অবস্থান আছে কিনা। আসলে হরতাল সমর্থকদের তেমন কোনো অবস্থানই এখন চোখে পড়ছে না, তবে আসলে পরিস্থিতি কখন কোন দিকে যায় সেটি নিশ্চয়ই আগে থেকে বলার কোনো সুযোগ নেই। তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। তবে সারা একটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সকাল থেকে একটা ভিন্ন রকমের তৎপরতা লক্ষ্য করা গেছে। জায়গায় জায়গায় তল্লাশি বসিয়ে তারা তল্লাশি পয়েন্ট বসিয়ে বিভিন্ন গাড়ি থামিয়ে, মোটর বাইক থামিয়ে কিংবা কিছু ছোট মিনি বাস থামিয়ে সেগুলো তল্লাশি করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। তো শায়লা, এই ছিল এখানকার পরিস্থিতি, এখন স্বাভাবিকই আছে। শায়লা, মাকসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী মাকসুদুল নবীর সাথে। তিনি জানাচ্ছিলেন ফার্মগেট এলাকার হরতালের পরিস্থিতি। তিনি যেটা জানাচ্ছিলেন যে আজকের হরতালও স্বাভাবিক হয়েছে, তবে আজকে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। দর্শক, এ পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথি তৌহিদ রেজাউলের কাছে। হরতালের মাধ্যমে বেশ চাপ এবং ত্রাস সৃষ্টি করার ঘটনা আমরা এর আগেও দেখেছি আগের রায়গুলোকে ঘিরে। আজকেও ব্যতিক্রম নয়, তবে অন্যান্য দিনের চেয়ে বোধহয় হরতাল অন্তত রাজশাহীতে ততটা সফল নয়। এই ব্যাপারে শহীদ পরিবারের সদস্য হিসেবে আপনার অনুভূতিটা কেমন? এই যে এত বছর পরে, 4 দশক পরেও স্বাধীনতা বিরোধী শক্তির এতটা শক্তি প্রদর্শন করার ক্ষমতা, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি প্রথমত বিস্ময়ের সঙ্গে দেখি। বিস্ময় কেন বলছি সেটা বলি যে যদি আমি স্বীকার করি আমি বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশ সৃষ্টির যে পটভূমি সেটি স্বীকার করতে হয়। এখন বাংলাদেশ সৃষ্টিও হয়েছে লক্ষ লক্ষ মানুষের রক্তের আত্মত্যাগের বিনিময়ে। সেই বাংলাদেশে আজকে এটি খুবই স্বাভাবিক ছিল যে আজকে আমাদের বহু প্রতীক্ষিত যে রায়ের কথা আমরা বলছি বারবার, যে যারা কিনা বাংলাদেশ সৃষ্টির সময় সরাসরি বিরোধিতা করেছিল এবং যুদ্ধাপরাধগুলো করেছিল, এদেশের আপামর মানুষ, বিশেষ করে বলছি যারা আজকে হরতালের কথা বলছে বা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এখানে অনেক তরুণ প্রজন্ম মুখ আমরা দেখতে পাচ্ছি যারা কিনা তারুণ্যের ইয়েতে তারা এই রায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, একটা অংশকে আমরা দেখতে পাচ্ছি। তা এটি শহীদ পরিবারের সন্তান হিসেবে আমাদের কাছে একটি খুবই বিষয় যে এই সমস্ত তরুণ যাদের কিনা আমাদের মতোই অনুভূতি হওয়ার কথা ছিল এই বাংলাদেশে, কিন্তু তারা কেন আজকে আমাদের এই অনুভূতির সঙ্গে এক জায়গায় এসে দাঁড়াতে পারছে না, তার পেছনের কারণটা আমাদের আজকে খুঁজতে হবে। আমি জানি না এর মধ্যে আপনি জামাত ইসলামের ওয়েবসাইট দেখেছেন কিনা, এবং সেখানে যদি একটু প্রধান যে তাদের হোম পেজ, সেখানে দেখেন প্রধান 2 দলের সাথে কিন্তু তাদের ছবি রয়েছে, গোলাম আজম এবং নিজামীর ছবি রয়েছে, এবং সেই ছবিগুলো একের পর এক আসতে থাকে। এবং সেটিকে এই কথাটা আপনাদের মনে করিয়ে দেয় না যে এই 2টি প্রধান রাজনৈতিক দলে বিভিন্ন সময়ে আমাদের সাথে জোটবদ্ধ হয়েছে, আন্দোলন করেছে, এবং তার কারণেই আজকে এই যে তরুণদের একটি অংশের বিভ্রান্তি? প্রকারান্তরে অমন্ত্রী দ্বারা আসলে কোনো না কোনো ভাবে আমরা যারা স্বাধীনতা পক্ষ শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করি, আসলে আমাদেরই নানা সময় দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশে ধীরে ধীরে স্বাধীনতা বিরোধী শক্তি ডালপালা মেলে এখানে পুনর্বাসিত হয়েছে। তবে তারপরেও আমি বলবো খুব জোরের সাথে যে আসলে বঙ্গবন্ধুকে হত্যার পর যে একটা সময় আমরা কাটিয়েছি, বিশেষ করে 75 থেকে 90, এই সময়টা ছিল মূলত এই স্বাধীনতা বিরোধী শক্তির জেগে ওঠার, তাদের পূর্ণাঙ্গ হয়ে পুনর্বাসিত হওয়ার এটা খুব ভালো সময়। যে জন্যে আমরা জিয়াউর রহমানকে দেখেছি যে শাহজিদুর রহমানের মতো লোক যে কিনা জাতিসংঘে গিয়ে বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, তাকে এনে ক্ষমতায় বসাতে মশিউর রহমান জাদু মিয়াকে বসিয়েছেন। এখানে ডক্টর আলী চৌধুরী হত্যাকারী আলবদল মান্নান, যাকে আমরা মৌলানা মান্নান বলা হয়, তাকেও ধর্মমন্ত্রী হিসেবে পরবর্তীতে আমরা দেখছি ক্ষমতায় আসতে। এইভাবে প্রত্যেকটা জায়গায় ধীরে ধীরে অর্থনৈতিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সব জায়গায় মুক্তিযুদ্ধের যে চেতনার যে জায়গাগুলো সেগুলোকে সম্পূর্ণভাবে প্রথমত উৎপাদিত করা হয়েছে। যেমন গণমাধ্যমগুলোতে বঙ্গবন্ধু নামটা তখন